ওকে, সো ভাইরা আমরা দেখতে দেখতে পঞ্চম অধ্যায়ে চলে এসেছি। যেহেতু আমরা নটরডেম বেস কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা একটু ডিপলি পড়াশোনা করা লাগবে। আমাদের পঞ্চম অধ্যায়ে আছে পদার্থের অবস্থা ও চাপ। এক নম্বরে যে পদার্থের তিন অবস্থা থাকতে পারে, কঠিন, তরল এবং বায়বীয়। এর ভিতরে তরল এবং বায়বীয় পদার্থ প্রবাহিত হতে পারে, তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো নিয়ে আমরা কি করব আলোচনা করব। ওকে, চলো আমরা ভিতরে চলে যাই। প্রথমে আমাদের আছে প্রেসার অর্থাৎ চাপ সম্পর্কে বলা হচ্ছে। প্রেসার মানে কি তোমার প্রয়োগিত বল ভাগ ক্ষেত্রফল, চাপ ইকুয়াল এফ ভাগ এ। এককটা হচ্ছে আমাদের নিউটন পার মিটার স্কয়ার এবং প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল। মাত্রা হচ্ছে mn ইনভার্স 1 t ইনভার্স 2, এই বিষয়গুলো তোমার মনে রাখতে হবে। এখন হচ্ছে তোমার মজার কথা, চাপ স্কেলার নাকি ভেক্টর, তোমাকে প্রশ্ন করতে পারে। চাপ হচ্ছে তোমার একটা স্কেলার রাশি, কারণ তার কোনো দিক নেই, চাপটা যেকোনো দিকেই সঞ্চালিত হতে পারে। যেমন তুমি একটা পানির বোতল নাও, পানির বোতল থেকে যখন তুমি কি করবা বাতাস বের করবা, এবার তোমার পানির বোতলটা কুঁচকে গেছে। কেন কুঁচকে গেছে? কারণ চতুর্দিক থেকে তার ভিতরে একটা চাপ প্রয়োগ করা হয়েছে, চাপ প্রয়োগ হয়েছে। সো তোমার চাপ হচ্ছে একটা স্কেলার রাশি, এই বিষয়টা এখানে বলা হচ্ছে। ওকে, দেন অ্যাজ ইউজুয়াল আমাদের ম্যাথে আছে, কি করবা এটা তুমি করে ফেলবা। এখন তুমি একটা জিনিস জেনে রাখো যে তোমার চূড়াবালির ক্ষেত্রে কি হয়। চূড়াবালির ক্ষেত্রে তুমি কি করবা, ধরো তুমি চূড়াবালিতে আটকে গেছো, তখন তোমাকে শুয়ে পড়া লাগবে। শুয়ে পড়লে তোমার বুক, যেহেতু বুক দিয়ে তুমি শুয়ে পড়বা অথবা পিঠ দিয়ে তুমি শুয়ে পড়বা, তখন তোমার সারফেস এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলটা বেড়ে যাবে। আর ক্ষেত্রফল বেড়ে গেলে আমাদের প্রেসারটা কমে যাবে। দেন তুমি কি করবা, সহজে চূড়াবালির ভিতরে পড়ে যাবে না। এটা হচ্ছে কি চূড়াবালির সলিউশন, এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। দেন আমাদের আছে কি ঘনত্ব। ঘনত্ব হচ্ছে তোমার রো ইকুয়াল m ভাগ v, তার এককটা দেওয়া আছে, মাত্রা দেওয়া আছে, এই বিষয়গুলো তুমি পড়ে নিবা। ওকে, তারপর আমাদের ম্যাথে আছে, আমাদের ম্যাথে বলা হচ্ছে 1200 সিসি। সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। ওই সেন্টিমিটার কিউবকে আমরা কি করলাম, তোমার মিটার কিউবে আমরা কনভার্ট করে নিলাম, 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ করে। দেন হচ্ছে তোমার বলা হচ্ছে পানির ঘনত্ব, আমরা ঘনত্ব রো ইকুয়াল m ভাগ v। সো আমাদের টোটাল ভর হচ্ছে কত, 1 কেজি প্লাস, আমাদের টোটাল ভর হচ্ছে 1 কেজি প্লাস 0.2 কেজি। আমরা ভরটা লিখলাম, নিচে হচ্ছে আমাদের আয়তন আছে আমাদের 1200 সিসি। সুতরাং 1200 ইনটু সিসি মানে সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ করেছি, গুণ করার পর আমরা আলটিমেট পানির ঘনত্বটা পেয়ে যাচ্ছি। সেইভাবে আমরা আলটিমেট করে ফেলবো, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেন আমাদের বলা হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব। নিউক্লিয়াসের ঘনত্ব কত, তোমাকে এটা যে কোনো চ্যাপ্টার থেকে ক্লাস করতে পারে যে নিউক্লিয়াসের ঘনত্ব কত। সো এই জিনিসটা তুমি 2-3 বার প্র্যাকটিস করে ফেলবা। যেমন আমাদের ঘনত্ব রো ইকুয়াল m ভাগ v, সুতরাং v হচ্ছে কি আমাদের আয়তন। আমরা কি আলোচনা করতেছি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে আমাদের একটা গোলাকার বস্তু, একটা যেটা গোলাকৃতির বস্তু, আয়তন হচ্ছে 4/3πr²। সো আমরা সেই জিনিসটা বসানোর পর আমাদের মানটা এখানে বের হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট, তুমি একটু পড়ে আসবা। ওকে, দেন আমাদের বলা আছে দৈনন্দিন জীবনে ঘনত্ব ব্যবহার। এখানে তুমি একটু রিডিং করবা। যেমন তুমি যখন কোনো পানি গরম করো, ধরো তুমি একটা কেজিতে পানি গরম করছো, তখন পানিটা কিভাবে গরম হয়, যখন তোমার কেজিতে পানি ছিল, নিচে পানিটা কি হবে, আগুনের তাপে কি হচ্ছে, আগুনের তাপে গরম হচ্ছে, গরম হওয়ার পর হচ্ছে তার আয়তন বেড়ে যাচ্ছে। আয়তন বেড়ে গেলে সে কি হবে, সে হালকা হয়ে যাবে এবং ওই পানিটা উপরে চলে যাবে, এবং উপরে ঠান্ডা পানিটা নিচে চলে যাবে, এবং আস্তে আস্তে ধীরে ওই সমগ্র পানিটা হবে কি হবে, তোমার গরম হয়ে যাবে। এই বিষয়গুলো এখানে আলোচনা করা ছিল, তুমি একটু রিডিং করে নিবা। তারপর হচ্ছে তরলের ভেতরে চাপ। তরলের ভেতরে চাপ কিভাবে মেজার করা হয়, একটা সূত্রের মাধ্যমে, চাপ ইকুয়াল h/ρ g। এটা হচ্ছে তোমার তরলের ভেতরে চাপ। এই সূত্রগুলো তুমি আগে বুঝে আসার কথা, এখন তুমি কি করবা, যদি না বুঝতে পারো একটু মুখস্থ করে ফেলো, কারণ তোমার হাতে বেশি টাইম নাই। ওকে, দেন আমাদের বলা আছে 3 মাস সমুদ্র পৃষ্ঠ থেকে 21 মিটার গভীরতা যেতে পারে, সে কতটা চাপ সহ্য করতে পারে। একটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে এখানে, দেখা তুমি কোন ইনফরমেশনটা, এই যে পানির বেলায় আনুমানিক প্রতি 10 মিটার গভীরতায় বাতাসের চাপে সমপরিমাণ চাপ বেড়ে যায়। অর্থাৎ তুমি যদি পানি 10 মিটার গভীরে যাও, তোমার বাতাসের চাপে সমপরিমাণ চাপ বেড়ে যাবে। ওকে, দেন আমরা কি জানি, আমরা 10 ভাগ করে দিলে আমরা কি টোটাল অ্যাটমসফিয়ারিক চাপটা পেয়ে যাবো। এই জিনিসটা আমাদের এখানে করা হয়েছে, সেম ভাবে এটা করা হয়েছে। দেন আমাদের বলা হচ্ছে কি কেরোসিনের ঘনত্ব, পানির ঘনত্ব এবং পারদের ঘনত্ব দেওয়া আছে। তিনটি তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে চাপ বের করতে হবে। এখন আমরা ইজি একটা সিম্পল সূত্র জানি, চাপ ইকুয়াল h/ρ g। সিম্পল ভাবে এই সূত্রটা আমরা কি করব, বসাই দিব, h/ρ g। সবগুলো এসআই একক নিব, যেমন আমাদের নিউটন পার মিটার স্কয়ার এককে আনসার বের হবে। দেন আমাদের বলা হচ্ছে কেরোসিন, পানি এবং পারদ, তিনটি তরলের কত গভীরতায় এক atm এর সমান চাপ হবে। এই জিনিসটা তুমি কি করবা, এই যে তোমার পানির ক্ষেত্রে তোমার 10.24 সেন্টিমিটার, ওই যে আমরা করে আসছি কিছুক্ষণ আগে যে পানির ক্ষেত্রে 10 মিটার গভীরে আমাদের চাপটা ডাবল হয়ে যায়। সো এটা 10.24, এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। ঠিক তেমন ভাবে কেরোসিনের ক্ষেত্রে হচ্ছে 12.92 মিটার, কারণ কেরোসিন হচ্ছে পানি থেকে একটু হালকা। ওকে, এখন হচ্ছে আমাদের আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা। আর্কিমিডিসের সূত্র বিশাল একটা ব্যাপার, তোমাকে বুঝতে গেলে এখন অনেক টাইম লাগবে। সিম্পল কথা হচ্ছে কি, ধরো তুমি একটা, এই যে তোমার এখানে যে জিনিসটা দেওয়া আছে, একটা কি দেওয়া আছে, বিকার দেওয়া আছে, বিকারটা ধরো ফুল করে একেবারে তুমি পানি নিছো, ওইটার ভিতরে তুমি কি করছো, একটা বল অথবা একটা জিনিস ঢুকাইছো, তারপরে যে পানিটুকু আমাদের পড়ে যাবে, ফুল ভরা ছিল, এখন তুমি একটা বস্তু রাখছো, তার মানে কি ওই তাপ থেকে তোমার কিছু পানি পড়ে যাবে, ওই পানিটুকু তুমি মেজার করবে, পানির ওজন কতটুকু হচ্ছে, পানির ওজন হচ্ছে তোমার, পানি যতটুকু ওজন হবে ওই ওজনটুকু বস্তুর ওজন থেকে কমে যাবে। এটাই সিম্পল কথা, ওইটাই আমরা কি করছি এখানে সূত্রের মাধ্যমে প্রকাশ করছি, ইকুয়াল h/ρ g। এই কথাগুলো এখানে বলা হয়েছে। আর এই যে তুমি কোনো একটা বস্তু পানিতে ডুবাইছো, তার থেকে যে ওজনটুকু কমে যাচ্ছে, তারপর হচ্ছে ওইটাকে উপর দিকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে ভিতর থেকে ভাসিয়ে রাখছে। এই জিনিসটা কি বলা হচ্ছে, ওজনকি বল বা প্লবতা বা বাউন্সি, এই জিনিসটা বলা হয়। ওজনকি বল বা প্লবতা বা বাউন্সি বলা হয়। এখন তোমাকে সেই জিনিসটাকে আবার একটু ব্যাখ্যা করা হয়েছে, বস্তুর ভেসে থাকা বা ডুবে থাকা। কখন আসে, বস্তুর প্লবতার কারণে ভেসে থাকে। প্লবতার কারণে যতটুকু পানি হারিয়েছে, সেই পানি সমপরিমাণ যে ওজন বা বল, সেটা বস্তুটার উপর দিকে খারাপভাবে কাজ করে, তখন বস্তুটা কি করে ভেসে থাকে, এটাকে আমরা কি প্লবতা বলি। যেন আমাদের আইটেমে দেওয়া আছে, কাঠের ক্ষেত্রে দেওয়া আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট, তুমি একটু দেখে নিবা। এই মিনিটগুলো বাসায় কি করে একটু প্র্যাকটিস করে নিবে, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তুমি এখন যদি চোখে চোখে দেখো, তুমি তোমার ভুলেও চেক করো। সো তোমার কি করা লাগবে, একটু প্র্যাকটিস করে নিবে। প্র্যাকটিস করলে তোমার হাতে কলমে চর্চা হবে এবং তোমার ভুল করার সম্ভাবনা কমে যাবে। দেন আমাদের আইটেম আছে আর্কিমিডিসের সোনার কোটের ওজন, বাতাসে 10 কেজি, পানিতে ডুবিয়ে করলে 9.4 কেজি। কোটের ঘনত্ব কত, এখন আমরা কি করব, বিয়োগ করব। আমাদের ওজন কতটুকু হারিয়েছে, ওজন হারিয়েছে 0.6 কেজি। এখন আমরা জানি চাপ ইকুয়াল h/ρ g, ওই সূত্রটা এখন কি করব, অ্যাপ্লাই করার পর আমরা কি পাবো, ভি পাবো। ভি হচ্ছে কি, তার কতটুকু পানি হারানোর ফলে তার ওজন কমছে। সো আমাদের 0.6 × 10⁻³ মিটার পরিমাণ পানি সে কি করছে, ওই তাপটা থেকে বের করেছিল ওইটা। তারপর হচ্ছে কি, এমন ধরনের ঘনত্ব বের করে ফেলবো। এই যে আমাদের পরে কি করছে, আমাদের আইডিয়াল যে মানটা আছে তার সাথে আমরা তুলনা করছি। যেমন সোনার আসল ঘনত্ব হচ্ছে 19,300 kg/m³। সো বলা যায় মুকুটে খাদ মেশানো আছে। তাই আমরা এখানে কি পেলাম, একটা ইম্পর্টেন্ট জিনিস পেলাম যে আসল সোনার ঘনত্ব হচ্ছে কি 19,300 kg/m³। ওকে, বাংলাদেশের নদীপথে দুর্ঘটনার কারণে এটা কি করবা, রিডিং করবা। এখানে একটা লাইন আছে তোমার, ভর কেন্দ্রের পরিবর্তন হলে নৌকা দুর্ঘটনা ঘটতে পারে। সো আমাদের দেশে নরমালি দুর্ঘটনা কিভাবে হয়, ভর কেন্দ্রের পরিবর্তন হয়েছে, কারণ একদিকে খুব বেশি মানুষ থাকে, আরেকদিকে কম মানুষ থাকে, অথবা যখন ঘূর্ণিঝড় হয়, জাহাজ বড় বিশাল বড় জিনিস, তখন সেগুলো হেলে যায়, এক জায়গায় আরেক জায়গায় চলে যায়, এমন কি হয়, ভর কেন্দ্র চেঞ্জ হয়ে যায়। ভর কেন্দ্র চেঞ্জ হলে আমাদের দুর্ঘটনাগুলো ঘটে থাকে। তারপর তোমার প্যাসকেল সূত্র আছে, নটরডেমে যে তোমার এই যে ছোট কোশ্চেনগুলো থাকে, সংক্ষিপ্ত কোশ্চেনগুলো থাকে, সেখানে অনেক সূত্র সংখ্যা এগুলো দিয়ে দেয়। সেজন্য কি আমাদের প্যাসকেল সূত্রটা তোমার কোনভাবে মুখস্থ করা লাগবে। প্যাসকেল সূত্র হচ্ছে তোমার P = F/A, এই জিনিসটা। তারপর হচ্ছে এটা প্রয়োগ আছে, কি প্রয়োগ আছে, যে আমাদের একটা সিলিন্ডার বেসিক প্রয়োগ আছে। যেমন কি তোমার একটা সিলিন্ডার, যে তোমার একটা দুটো সিলিন্ডার দিবা, একটা হচ্ছে চিকন থাকবে, একটা মোটা থাকবে। চিকন সিলিন্ডারে চাপ দিলে মোটা সিলিন্ডার কয়েক গুণ হারে তুমি হচ্ছে কি ওই তোমার বলটা ফেরত পাবা। এটাই হচ্ছে কি তোমার একটা কপিকল হিসেবে এখানে কাজ করবে। সো আমরা কি করলাম, একটা কপিকলের বিষয় পড়লাম। কপিকলের সূত্র কি, কপিকলের সূত্র হচ্ছে তোমার F1/F2 = A1/A2। এই জিনিসটা আমাদের এখানে দেওয়া হয়েছে। ওকে, এটা হচ্ছে তার মেইন সূত্র। দেন আমাদের সূত্র আছে, সূত্রটা তুমি পড়ে ফেলবা, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, এটা তুমি বাসায় পড়ে ফেলবা, বাসায় প্র্যাকটিস করবা। দেন আমরা বলছি বাতাসের চাপ। বাতাসের চাপ আমাদের কত, 10⁵ নিউটন। আমাদের মাত্র উপরে যদি আমরা 1 মিটার স্কয়ার, এই ধরো যে আমরা 1 মিটার স্কয়ার একটা জায়গা কল্পনা করলাম, ওই স্থানের ভিতরে যে বাতাস আছে উপরে, তার ওজন হচ্ছে 10⁵ নিউটন, যা একটা হাতির ওজনের সমান। ওকে, দেন হচ্ছে আমাদের পাতলা অ্যালুমিনিয়াম, এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা একটু পূর্বে আলোচনা করছিলাম। পূর্বে ভূতল দিয়ে আলোচনা করছিলাম। ধরো এই যে এখানে আছে, ধরো ভূতল থেকে বাতাস শূন্য করলে তখন চার দিক থেকে দূরে বসে যাবে। সো আমাদের বাতাসটা কি সব দিক থেকে, মানে চতুর্দিক থেকে বস্তুর উপর চাপ প্রয়োগ হবে।
এখন তোমার এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে, গ্রাফটার মধ্যে প্রকাশ করতেছে উচ্চতার সাথে কিভাবে বাতাসের চাপের পরিবর্তন। যখন তুমি ভূমির কাছাকাছি ছিলে তখন তোমার চাপটা বেশি ছিল, যখন তুমি আরেকটু উপরে গিয়ে তোমার চাপ কমতেছে, এভাবে এক্সপোনেনশিয়ালি তোমার চাপটা কমে যাচ্ছে। যখন আরো উপরে চলে যাচ্ছে 25 কিলোমিটার, তখন তোমার চাপ একেবারে জিরোর কাছাকাছি চলে যাচ্ছে। সো আমরা কি করব, আমাদের বিমান মূলত 10 থেকে 15 কিলোমিটার এই রিজনের ভিতরে আমাদের কি বিমানগুলো ফ্লাই করে, কারণ সেখানে বাতাসের চাপ কম কিন্তু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে। এই অক্সিজেন হচ্ছে আমাদের ইঞ্জিনের জ্বালানি হিসেবে কাজে লাগে। সো এই বিষয়টা আমাদের শেষ হয়ে গেল এবং এখানে একটা ম্যাপ আছে, ম্যাপটা জাস্ট কনভার্ট করা হয়েছে। আমাদের একটা উচ্চতা আছে ফিটে আমরা কি মিটারে কনভার্ট করছি। মিটারে কনভার্ট করার পর আমরা এই চার্টের সাথে মিলাইছি, মিলে আমরা পেলাম যে 1/3 কি থাকে অক্সিজেনের পরিমাণ 1/3 হয়ে যায় এভারেজ সিস্টেমে। ওকে, দেন আছে আমাদের টরিসিলি পরীক্ষা। টরিসিলি পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। এটা তুমি কি করবা, সবটা রিডিং করে ফেলবা। কি করবা, যে তোমার একটা স্ট্র ছিল, একটা বাটি ছিল, বাটির উপরে তুমি একটা স্ট্র নিলা, বাটি ছিল তোমার পারো ছিল, তারপর তোমার এটা উল্টা দিলা, উল্টা দিলে হচ্ছে তোমার ওই যে স্টিকটা ছিল, একটা স্ট্র ছিল, ওটাকে ধীরে ধীরে পারো নিচে নামছে, কিন্তু একটা সময় কি করবে, সে স্টপ হয়ে যাবে। সে 76 সেন্টিমিটার উপরে এসে কি হবে, 76 সেন্টিমিটার উচ্চতায় পারদের চাপ বাতাসের চাপের সমান। এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী টরিসিলি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে 76 সেন্টিমিটার পারদের চাপ বাতাসের চাপের সমান, যেটাকে আমরা কি বলি 1 atm অর্থাৎ 1 অ্যাটমসফিয়ারিক চাপ। ওকে, দেন আজকে আমাদের বাতাসের চাপ এবং আবহাওয়া। ওকে, আমাদের আবহাওয়া অফিসগুলো কি করে, তোমার বাতাসের পূর্বাভাস, তোমার ঝড় হবে, বৃষ্টি হবে, আবহাওয়া শুষ্ক নাকি আর্দ্র, এই ইনফরমেশনগুলো তোমাকে প্রোভাইড করে। তারা কিভাবে করে, তারা বেরোমিটারের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। বেরোমিটারের বাতাসের চাপের মাধ্যমে বের করে থাকে। ধরো তোমার নরমালি যে বাতাস আমাদের আছে এনভায়রনমেন্টে তাতে কি আছে, নরমালি নাইট্রোজেন অক্সিজেন আছে। এখন তুমি দেখো তোমার নাইট্রোজেনের ভর কত, তোমার নাইট্রোজেনের ভর হচ্ছে 28, তোমার নাইট্রোজেনের ভর কত 28, আর তোমার অক্সিজেনের ভর হচ্ছে তোমার 32 32 এগুলো। কিন্তু পানির ভর কত, পানির ভর হচ্ছে আমরা জানি 18। সো পানিটা হচ্ছে হালকা, পানির ভর কম, সো পানির চাপও কম হবে। যখন তুমি তোমার পরিস্থিতি যে একটা লম্বা একটা লাইন আছে, এই যে পরিস্থিতি পরীক্ষা আছে কি, তোমার যে একটা শুষ্ক থাকে, একটা শুষ্ক বল এবং আর্দ্র বল থাকে। যখন তোমার বাল্বের চাপ কি করে আস্তে আস্তে কমে যাবে, সো হচ্ছে কি, তখন আমাদের এনভায়রনমেন্টে কি পানির উপস্থিতি বেড়ে যাবে। পানির উপস্থিতি বাড়লে আমরা বলতে আমরা বৃষ্টি হবে। যদি আমাদের এই বাল্বটা কখনো খুব দ্রুত নেমে যায়, তখন আমরা বুঝতে পারবো কি আমাদের চারপাশে পানির পরিমাণ খুব বেশি বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি ঝড় বৃষ্টি হবে। ওকে, আর যখন আমাদের কি চাপটা হাই থাকবে, বেশি থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের বাতাস শুষ্ক আছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ওকে, এই বিষয়গুলো একটু রিডিং করে নিবা, একটু রিডিং করে নিবা। তারপর হচ্ছে সিরিজ সাপোর্ট। সিরিজ সাপোর্ট তুমি তুমি যে রাবার নিয়ে রাবার টানলে ছেড়ে দিবে, আবার আগে চলে যাবে। সেটা সিরিজ সাপোর্ট ঘন টানে তার আগের অবস্থানে ফিরে যাচ্ছে। এটা হচ্ছে বস্তুর সিরিজ সাপোর্ট। এখন রাবারকে কি করলাম আমরা, সরু হাইস্ট লেভেল পর্যন্ত লম্বা করতে পারবো। বেশি লম্বা করলে কি হবে, আমাদের রাবারটা ছিঁড়ে যাবে। সো এটাকে আমরা কি বলছি, সিরিজ সাপোর্ট সীমা বলছি। তারপর হচ্ছে আমরা যে রাবারটাকে লম্বা করলাম, লম্বা করার পরে কি হচ্ছে, তার আগে একটা দৈর্ঘ্য ছিল, ওটা কি দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি বিকৃতি হচ্ছে। ওই বিকৃতি থেকে আমরা প্রকাশ করি L - L1 ভাগ L0। ওকে, L আমাদের হচ্ছে বিকৃতির কোনো একক নেই, কারণ আমরা এখানে কি করছি, দুইটা সমজাতীয় রাশির অনুপাত বের করছি। সেজন্য আমাদের এখানে কোনো একক নেই, আমাদের কোনো মাত্রাও নেই। তারপর হচ্ছে আমরা পীড়ন চাপ তো সেম জিনিস। পীড়নকে আমরা কি দ্বারা প্রকাশ করি, চাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পীড়ন কি ইকুয়াল F ভাগ A, অর্থাৎ আমাদের চাপের সূত্রটা এখানে এককও চাপের মতো সেম জিনিস। এখন হচ্ছে কি আমাদের হুকের সূত্র। হুকের সূত্র কি, স্থিতি স্থাপক সীমার ভিতরে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। এই জিনিসটা তোমার দেখা লাগবে। এখন যে জিনিসটা তোমার এখানে প্রমাণ করা হয়েছে, পীড়ন মানে কি, পীড়ন কি ইকুয়াল F ভাগ A, F এর জায়গায় আমরা কি লিখছি, তুমি এখানে F এর সমস্যা নাই। পীড়ন বিকৃতি সমানুপাতিক, বিকৃতি আমরা ইকুয়াল করে L - L1 ভাগ L0, তার সমানুপাতিক আমরা করলাম, সমানুপাতিক উঠে আমরা কি করলাম, একটা y ধ্রুবক নিয়েছি, ওইটাকে আমরা কি বলি ইয়ংস মডুলাস। ইয়ংস মডুলাসের মাধ্যমে আমরা দৈর্ঘ্য বিকৃতি বের করি। সো আমাদের এই পর্যন্ত দৈর্ঘ্য বিকৃতি টপিক শেষ। তারপর হচ্ছে তোমার এটা কিভাবে দৈর্ঘ্য পরিবর্তন করে তার সম্পর্ক দেখানো হয়েছে, সম্পর্কটা তুমি তোমার দেখে নিবা, তাই হয়ে যাবে। সেম ভাবে যখন আমরা আয়তনের ক্ষেত্রে চিন্তা করব, তখন আমাদের বাল্ক মডুলাস বা বি চলে আসবে। বি এর হচ্ছে আমাদের নিউটন পার মিটার স্কয়ার কিংবা স্কেল। ওকে, দেন হচ্ছে পদার্থের তিন অবস্থা। আমরা জানি পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে, তিন অবস্থায় থাকে, একটা কঠিন, একটা তরল, একটা বায়বীয়। এখন আমাদের তিনটা চিত্র আছে। প্রথমটা হচ্ছে তোমার গ্যাসীয় অবস্থা, এটা তরল অবস্থা, এটা কঠিন অবস্থা, তিনটা অবস্থায় আছে। তারপর তিনটা অবস্থার তুলনামূলক এখানে আলোচনা করতে তুমি রিডিং করে নিবা। তারপর হচ্ছে এই চারটুকু তুমি একটু যথাসম্ভব যতটুকু পারো তুমি কি করবে, এখানে মুখস্থ করে নিবা। কারণ হচ্ছে তোমার এখানে একটা ধর্ম আছে, একটা প্রতিফলন আছে, অর্থাৎ পদার্থের ইন্টারনালি যা ঘটে তা এখানে আছে, আর যা আমরা দেখতে পাই তা এখানে আছে। সো এই জিনিসগুলো তুমি কি করবে, একটু পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি আণবিক পদার্থের আণবিক গতি তথ্য। গতি তথ্য বলতে কি বোঝায়, তুমি এই জিনিসগুলো রিডিং করবা, আর কিছু করা লাগবে না, তাই তুমি কি করবে, তোমার আনসার পেয়ে যাবে। ওকে, সো সেম ভাবে এই জিনিসগুলো রিডিং করবে, এখানে ইম্পর্টেন্ট কিছু নাই। পদার্থের চতুর্থ অবস্থা একটা অবস্থা আছে, যেটা হচ্ছে তোমার প্লাজমা অবস্থা। এই যে তোমার এখানে প্লাজমা অবস্থা কথা বলা হচ্ছে। প্লাজমা কখন হয়, যখন হচ্ছে আমরা প্রচুর পরিমাণ ইলেকট্রিক করব, ইলেকট্রিক চার্জ ছড়ে দিব। যখন হচ্ছে আমরা কোনো একটা পদার্থের উপরে বা কোনো একটা কণার উপরে আমরা যখন প্রচুর পরিমাণ ইলেকট্রিক চার্জ দিব, তখন তার ইলেকট্রনগুলো আলাদা হয়ে যাবে। এখন কি হবে, সম্পূর্ণ পরমাণুটা আয়নিত হয়ে যাবে। আয়নিত হলে আমাদের কি হবে, তখন পদার্থটা প্লাজমা অবস্থায় চলে যাবে। এই প্লাজমা অবস্থা কিন্তু নরমালি দেখা যায় না, কিন্তু আমরা এটাকে দৃশ্যমান করতে পারি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগের মাধ্যমে। তোমার এই যে কথাটা এখানে আছে, এই যে আমি খুঁজে বের করি, তোমার চৌম্বক ক্ষেত্র দিয়ে প্লাজমা নির্দিষ্ট আকার তৈরি করা যায় এবং শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র প্রয়োগ করে প্লাজমা তৈরি করা যায়। প্লাজমা একটা উদাহরণ কি, আমরা যে আগে যে তোমার নিয়ন লাইট হলুদ লাইট ব্যবহার করতাম, সেটা হচ্ছে প্লাজমার উদাহরণ। ওকে, দেখতে দেখতে আমাদের চ্যাপ্টার কি শেষ হয়ে গেল। এখন তোমার কাছে কি, তোমার কাছে অনুশীলনী প্রশ্নগুলো করে ফেলা। সাধারণ যেগুলো আছে সেগুলো অবশ্যই মাস্ট পড়াই। পড়ার পর কি তুমি তোমার গাণিতিক প্রশ্নগুলো একটু দেখে নিবা, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো অনেক সময় চলে আসে। তোমার এখানে এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট, এই কয়েকটা একটু বেশি ইম্পর্টেন্ট। এগুলো একটু করে বাসায় নিজে নিজে পড়া ট্রাই করবা। যদি কখনো কোনো সমস্যা ফেস করছো, তাহলে আমাদের ইনবক্সে নক দিবা, আমরা পেয়ে যাবো। আমরা তোমাদের যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করবো। তোমার এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, সেগুলো একটু দেখে নিবা। আর সৃজনশীল ক্ষেত্রে আমরা জানি আমরা ক খ গুলা করে নিব। ওকে।